শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বান্দরবানের বড় মোদক সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা হামলা চালিয়েছে বিজিবি টহল দলের উপর। কয়েক ঘণ্টা গুলি বিনিময় হয় দুপক্ষের। প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ বিজিবি নায়ক জাকিরকে চিকিৎসা দেয়া হচ্ছে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। বিজিবি মহাপরিচালক জানান, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। বুধবার আনুমানিক সকাল 8:30টার দিকে বান্দরবানের থানচি উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে গহীন বড় মোদক সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 10 সদস্যের একটি দল। হঠাৎই তাদের উপর আতর্কিত হামলা চালায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। গুলিবিদ্ধ হন নায়ক জাকির, আটকে পড়েন তারা। প্রায় একই সময়ে সন্ত্রাসী হামলা চালায় ঘটনাস্থল থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে বিজিবি মোদক ক্যাম্পে। চলতে থাকে দুই পক্ষের গুলি বিনিময়। হেলিকপ্টারে রওনা দেয় সেনাবাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে কমে আসে গুলি বিনিময়। দুপুর নাগাদ আক্রমণের শিকার বিজিবি দল পৌঁছায় নিকটবর্তী মোদক ক্যাম্পে। হেলিকপ্টার যোগে আহত বিজিবি নায়ককে নেওয়া হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। নিজেরা ওইখানে ফায়ার করে করে ওই এলাকা থেকে ওই এম্বুস সাইড থেকে তারা বেরোয় যায়। বেরোয় আনুমানিক 3টার দিকে তারা হলো মাদক বিরোধীতে এসে পৌঁছে যে আহত হয়েছে তাদের সহ। ঠিক আছে, আমাদের ডাক্তার মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে স্যালাইনের ব্যবস্থা করেছে, প্লাস হলো হেলিকপ্টার যাচ্ছে তাকে নিয়ে চিটাগাং সিএমসি চলে যাবে। তার অবস্থায় স্টেবল। জানান, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মিকে এই এলাকা থেকে নির্মূল না করা পর্যন্ত কঠোর অভিযান চলবে। সকাল থেকে আমরা যে সেনাবাহিনীর যে পেট্রোল গুলো ওখানে পাঠানো হয়েছে এবং বিজিবি যারা গিয়েছে অফিসারদের নেতৃত্বে তারা ওই এলাকায় অবস্থান করবে। আমরা আরো পাঠাবো এবং তারা সেখানে সেনাবাহিনী এবং বিজিবি আগামী দিনগুলোতে সেখানে আরাকান আর্মির বিরুদ্ধে আমরা হলো শক্ত আবার বিশেষ অপারেশন পরিচালনা করব। এর আগে দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিবি মহাপরিচালক জানান, মঙ্গলবার আরাকান সদস্যদের 10টি ঘোড়া জব্দ করে বিজিবি। এর প্রতিক্রিয়ায় হামলা বলে ধারণা তার। আমরা যেটা আশঙ্কা করছি যে সম্ভবত এই ঘোড়ার সাথে এই যে আজকের এই আক্রমণের এটার একটা যোগসূত্র থাকতে পারে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে বাংলাদেশ মিয়ানমার যৌথ অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের উচ্ছেদ করা হবে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এই কথা বলেন তিনি। যেটা ঘটেছে আমরা অবশ্যই এটা কম্বিং অপারেশন বলেন, যৌথ অপারেশন বলেন, যেটাই বলেন, আমরা এটা সার্চ করে এদেরকে এখান থেকে উৎখাত করব, আমরা যাতে এখানে তারা আর ফার্দার কোন ধরনের এই পরিস্থিতি না ঘটাতে পারে। আরও একটি মামলায় চট্টগ্রাম আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন জঙ্গি অর্থায়নে অভিযোগে আটক সুপ্রিম কোর্টের 3 আইনজীবী। বুধবার বেলা 1টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের কাছে প্রথমে জবানবন্দি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। এরপর একে একে জবানবন্দি দেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন আর মাহফুজ চৌধুরী বাপন। সেখানে তারা টাকার লেনদেনের কথা স্বীকার করেছেন, তবে তাদের দাবি সেটি জঙ্গি অর্থায়নের জন্য নয়, মক্কেলকে ফেরত দেওয়া অর্থ। পরে তাদের জামিন আবেদন জানানো হলেও তা নাকচ করেন আদালত, নির্দেশ দেন কারাগারে পাঠানোর। এর আগে বাঁশখালী থানার একটি মামলায় 23 আগস্ট 164 ধারায় জবানবন্দি দেন এই 3 আইনজীবী। গত 18 আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে তাদের আটক করে র্যাব। একজন আইনজীবী যখন টাকা রিসিভ করে আবার ফেরত দেওয়ার কোনো বিধান সিআরপিসিতে নাই, কোনো আইনেও নাই। এখানে নৈতিকতা মানে আমি বুঝি তার পক্ষে কাজ করার জন্য নিছি, তাকে বিপদে ফেরার জন্য, তাকে রক্ষা করার জন্য, মানবদেরকে রক্ষা করার জন্য ফেরত দেওয়ার কোনো সুযোগ আইনগতভাবেও নাই এবং তার কথাটা সত্য নয়। এই মামলায় তার সম্পৃক্ততা আছে, কারণ একজন আসামি স্বীকৃতির মধ্যেই বলেছে শাকিলা আপার সাথে আমার দেখা হয়েছে, লেনদেন হয়েছে। জঙ্গি অর্থায়নের অভিযোগে 3 আইনজীবীকে গ্রেফতার করলেও এখনো টাকার উৎস সম্পর্কে সব তথ্য নেই র্যাবের কাছে। হেফাজতে ইসলামকে মাথায় রেখে তদন্তে নেমেছে তারা। খতিয়ে দেখছে সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা মাওলানা এজহারের ছেলের সাথে ব্যারিস্টার শাকিলা ফারজানার যোগাযোগের বিষয়টি। সেই সাথে শহীদ হামজা ব্রিগেডের নিষিদ্ধের আবেদন করার কথাও ভাবছে র্যাব। বিস্তারিত রাশেদ নিজামের রিপোর্টে।
জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের মতো বড় কোনো নাশকতা বা খুনের দায় স্বীকারের ঘটনা নেই জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের। তবু আলোচিত সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক এই সংগঠনটি যদিও ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ্যে ধরা পড়ার পর এখন পর্যন্ত ছোট বড় 29 জন নেতাকর্মী ধরা পড়েছে শহীদ হামজা ব্রিগেডের। এদের প্রায় সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে আদালতে। তবে যেসব অভিযানে ধরা পড়েছে হামজা ব্রিগেডের জঙ্গিরা সেখান থেকে উদ্ধার হওয়া আধুনিক সব অস্ত্র ভাবিয়ে তুলেছিল আইনশৃঙ্খলা বাহিনীকে। তাদের ভাবনায় আরো ছিল যে সংগঠনে প্রশিক্ষণই দেয়া হয় AK-22 রাইফেল দিয়ে তাদের টাকার উৎস নিয়েও। সেই ধারাবাহিকতায় হামজা ব্রিগেডের সাথে টাকার লেনদেনের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবী। প্রথম দফায় 4 দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় আবারও 3 দিনের রিমান্ডে তারা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা এখানে আছে কিনা, আর কেউ যদি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য সহযোগিতা করে থাকে সেই বিষয়গুলিকেও মাথায় রেখে তদন্ত কার্যক্রম চলছে। উৎসটা কোথায় আছে সেটা আসলে এখন তদন্ত পর্যায়ে আছে এবং এর সঙ্গে অন্য কোনো অর্গানাইজেশনের কোনো সম্পৃক্ততা আছে কিনা অবশ্যই এটাও তদন্তের মধ্যে আসবে। প্রয়োজনে হামজা ব্রিগেডকে নিষিদ্ধের আবেদন করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এই হামজা ব্রিগেডের যে পুরা সংগঠনের যে বিভিন্ন পর্যায়ে যারা সক্রিয় ছিল এবং অলমোস্ট সবাইকে কিন্তু আমরা 29 জনকে কিন্তু আমরা আটক করেছি। যদি কোনো থ্রেট থাকে যে এরকম যদি আবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, ডেফিনেটলি আমরা সেভাবে আমরা এইটাকে এই অর্গানাইজেশনকে নিষিদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। র্যাবের গণমাধ্যম শাখার এই পরিচালক মনে করেন শহীদ হামজা ব্রিগেডের পক্ষে বড় কোনো নাশকতা চালানো এখন আর সম্ভব না। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের প্রতি মাসে খরচ 5 লাখ টাকার উপরে, যা সরবরাহ করতেন সংগঠনের এক বড় ভাই। গেল 2 বছরে অস্ত্র কেনা, প্রশিক্ষণ আর সাংগঠনিক কাজে খরচ হয়েছে 1,18,00,000 টাকা। এসব খরচ হয়েছে 6টি ব্যাংক হিসেবের মাধ্যমে। কয়েক মাস আগে ধরা পড়া হামজা ব্রিগেডের অন্যতম শীর্ষ নেতা মনিরুজ্জামান ডনের 164 ধারায় দেয়া একটি জবানবন্দি থেকে জানা গেছে এসব তথ্য। জামশেদুল করিম জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম ভিত্তিক নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড, যার গঠন এবং পরিচালনা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় আদালতে দেয়া সংগঠনটির শীর্ষ নেতা মনিরুজ্জামান ডনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। চলতি বছরের শুরুতে দেয়া এই জবানবন্দিতে সংগঠনটির পরিচালনা ব্যয় সম্পর্কে ধারণা দেন ডন। তাতে বলা হয় হামজা ব্রিগেডের 4টি উইং এর জন্য প্রতি মাসে খরচ হয় 5.5 লাখ টাকার কাছাকাছি। তাতে সবচেয়ে বেশি খরচ হয় দাওয়া বিভাগে, প্রায় 3 লাখ টাকা। হামজা ব্রিগেড যে পৃথিবীর অন্যান্য মৌলবাদী গোষ্ঠীগুলো, জঙ্গি সংগঠনগুলো তাদেরকে অর্থায়ন করছে আমার ধারণা হতে পারে, কারণ এই বিষয়গুলো তদন্তকারী অফিসার তদন্তে আনা দরকার বা তদন্ত করা দরকার। জবানবন্দিতে ডন জানিয়েছেন সব খরচে সরবরাহ করেন সংগঠনের বড় ভাই। তবে বড় ভাই এই টাকা কিভাবে পেতেন বা সেই বড় ভাইয়ের নাম কি তা উল্লেখ করা হয়নি জবানবন্দিতে। বলা হয় সংগঠনটি গঠনের শুরু থেকে জড়িত দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদি। আল্লামা লিবদির নাম এরা যারা 164 করেছে তারা বলেছে বিভিন্ন জায়গায় মিটিং এ উনি আসতেন, কখনো নগদ টাকা দিয়েছেন, কখনো অন্যদের মাধ্যমে উনি টাকা দিয়েছেন। উনি বেশ কয়েকবারই বাংলাদেশে এসেছেন, বাট এখন কোথায় আছেন কিংবা কবে এসেছিলেন এগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। চট্টগ্রামে সংগঠনের টাকা লেনদেন হয় 3টি ব্যাংকের হিসাবের মাধ্যমে। এছাড়া ডনের মেসার্স সানজিদা এন্টারপ্রাইজের আলাদা 3টি হিসেবেও লেনদেন হয়। শুধু গেল 2 বছরে এই হিসেবে জমা হয় 1,18,00,000 টাকা, যা ব্যয় হয়েছে সংগঠনটির নিজস্ব মাদ্রাসা পরিচালনা, অস্ত্র কেনা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কাজে। এছাড়া জবানবন্দিতে নিজেকে বোমার কারিগর বলে উল্লেখ করেন মনিরুজ্জামান ডন। 2013 সালে সরকার বিরোধী আন্দোলনের সময় ফ্লাক্স বোমা ও স্মোক বোমার মতো শক্তিশালী বিস্ফোরক দ্রব্য তৈরির কথাও জানান এই জঙ্গি নেতা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সহায়তা দিতে অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়নের নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় সরকারি খাতে বন্ধ শিল্পের জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আর কোনো সরকারি শিল্প কারখানা বেসরকারি করা হবে না।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হারানো কার্ড ওঠাতে কিংবা সংশোধন করতে গিয়ে প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এই বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আর বহিরাগতদের যোগ সাজশে গড়ে উঠেছে দালাল চক্র। অবৈধ লেনদেনের মাধ্যমে পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এই অভিযোগে বুধবার সেখানে শুদ্ধি অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। প্রথম দিনে আটক করেছে দুজনকে। এনআইডির মহাপরিচালক জানিয়েছেন, দালাল মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইসলামী ফাউন্ডেশনের গাড়ি চালক মোহাম্মদ ফিরোজ ব্যস্ত জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে। কথায় কথায় জানা গেল, নিজের নয়, ভবনের 7 তলায় কার্ড সংশোধন করতে আসা কয়েকজনের কাজ নিয়েই ব্যস্ত তিনি। আমি নিঃস্বার্থভাবে আমি করি না, উনি বলো যে ভাই আমি তো বুঝি না, আমার একটু লিখে দিতে পারবেন, আমার হাতের লেখা ভালো না, আমাকে দেন দেয় লিখে দিই, এই আর কিছু না। এমন ব্যস্ত দেখা গেল এই ভবনের কিছু কর্মকর্তা কর্মচারীদেরও। জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো কার্ড তুলতে আসা মানুষদের অবৈধ পন্থায় কাজ করিয়ে দিতে প্রকাশ্যেই চলছে এমন অর্থের লেনদেন। বাইরের লোক করে যে 4-5 জন যারা করে তারা গেছে। এই যে টাকাগুলো নিলেন মানুষের, এটা কি ঠিক বলেন? না, এটা তো ঠিক না স্যার। তারপর কেন করতেছেন? আর যারা দালালদের সাহায্য ছাড়াই পরিচয়পত্র সংশোধন কিংবা তুলতে চান, তাদের দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। ঘন্টার পর ঘন্টা কিংবা দিনের পর দিন অপেক্ষার পরও মেলে না সমাধান। 26 তারিখ ডেলিভারি দেওয়ার কথা ছিল, আবার সামনের মাসে 26 তারিখ, এই বলে আজকে 2 মাস হয়ে গেছে। আমি এখানে সকাল 10টা বাজে আসছি, দেখা গেল সিরিয়ালে দাঁড়ায় আছি। ভোগান্তির জন্য ভুক্তভোগীরা দুষলেন পরিচয়পত্র প্রকল্পের অসাধু কর্মকর্তা কর্মচারী আর দালাল চক্রকে। ফর্মগুলা যেগুলো আমরা বিনামূল্যে পাই সেগুলো 10 টাকা 15 টাকা করে নিতেছে। বাইরে একটা চক্র এখানে কাজ করে।